তাহলে পড়াচ্ছিলাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব নাকি, অধ্যায় অধ্যায় 6 আমাদের টপিক ছিল বস্তুর উপর। লেখা কি দেখো কিনা দেখো তো। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? না ওয়েট, এটাই এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। একটা মিনিট। এখন দেখো কিনা দেখো। হ্যালো, আমার কথা শুনতেছো? জি স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে তো নাকি? স্যার একটু খোলা। আচ্ছা ওকে, খোলা। একটু ঘোলা না বেশি ঘোলা? স্যার এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে হ্যাঁ। তাহলে আমাদের টপিক ছিল বস্তুর উপর তাপের প্রভাব নাকি। ওকে, তো আগের দিনগুলোতে মানে আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে তোমার কঠিন পদার্থের প্রসারণ যেটা হবে। যেমন কঠিন পদার্থকে তাপ দিলে আমরা 3 ধরনের প্রসারণ পাইছিলাম। একটা ছিল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, তাই না? এবং আমরা ম্যাথও করেছিলাম একটা কিংবা দুইটা আর কি। ওকে, তো আজকে আমরা আরেক কিছু টপিক পড়বো, অন্য টপিক, সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ দেখব আমরা। তরল পদার্থের প্রসারণ, হ্যাঁ। আর দেখব হচ্ছে বায়বীয় পদার্থের প্রসারণ বা গ্যাসের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ। তারপর আমরা আরেকটা জিনিস দেখব যে আপেক্ষিক তাপ, যেগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। তারপরে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো আর কি। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন বলো যে আমি যখন তরল পদার্থের প্রসারণটা দেখব, তাহলে অবশ্যই তরল পদার্থকে আমাকে একটা পাত্রে রাখতে হবে, রাখতে হবে না? তরলকে তো তুমি পাত্রে না রাখলে তরল থাকবে? নো স্যার। থাকবে না। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, তরল পদার্থকে একটা পাত্রে রাখতে হবে আমাকে। ধরো যে আমি একটা এরকম বিকার নিলাম আর কি, হ্যাঁ। ওকে, নিলাম আমি তরল রাখছি, তোমার ধরো যে এই পর্যন্ত তরল পদার্থ রাখছি। ওকে, এখন আমাকে এই যখন লিকুইডের যখন আমি হচ্ছে প্রসারণটা দেখব, তখন একটা জিনিস একটু মাথায় রাখো। আমি যখন হিট দিব আর কি, হ্যাঁ, যখন এখানে হিট দিব, এখন এখানে তো এই যে যে পাত্রের মধ্যে আমি লিকুইডটা রাখছি, সে পাত্রেরও তো একটা প্রসারণ হবে, হবে কি হবে না বলো তো? জি স্যার হবে। হবে। এই জিনিসটা কি সবার মাথার মধ্যে ঢুকছে যে যখন আমি লিকুইডকে প্রসারিত করতে যাব, তখন আমি একটা পাত্রে রেখে প্রসারণ করব, এবং এই প্রসারণ করার সময় আমি যে পাত্রে রাখবো সেই পাত্রেরও একটা প্রসারণ হবে। এই জিনিসটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন একটা জিনিস চিন্তা করো, যখন আমার পাত্রটা প্রসারিত হবে, তখন লিকুইডের এই স্তরটা, উপরের স্তরটা আমি নাম দিলাম এ, এটা একটু নেমে আসবে না নিচের দিকে? কারণ তখন তো পাত্র প্রসারিত হয়ে একটু বড় হয়ে গেছে নাকি? তখনকার লিকুইডের স্তরটা আমার নেমে আসবে না, আগের চেয়ে উপরের চেয়ে নিচের দিকে আসবে না? জি স্যার। ওকে, তাহলে আমার কেমন হবে আমি পাশের চিত্রে আঁকাই। এই জিনিসটা একটু খুবই বোঝা ইম্পর্ট্যান্ট যে কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটবে, হ্যাঁ। তো কী হবে, আমার লেভেলটা নিচে নেমে আসলো। তাহলে এটাকে আমি মার্ক করলাম বি দিয়ে। দেখো, তার মানে এতটুকু আমার নিচে নেমে আসছে।
ওকে, ক্লিয়ার? Yes, sir. ওকে, তারপরে এখন যখন তুমি ফার্দার হিট দিবা, মানে আরও হিট দিবা, তখন আমার লিকুইডটা আরেকটু উপরে এনে আগের এই লেভেলকে ক্রস করে উপরে চলে যাবে। কারণটা হচ্ছে যে লিকুইডের প্রসারণটা একটু বেশি কঠিনের চেয়ে। ওকে, সো সেটা কি হবে, তুমি যখন আরও হিট দিবা তখন সে মনে করো এটাকে ক্রস করে এইখানে চলে আসছে, মনে করো এটা সি দিয়ে মার্ক করলাম আর কি। ওকে, তাহলে আমাকে বলো তো অ্যাকচুয়ালি প্রসারণ কোথা থেকে কোথা হয়েছে, মানে লিকুইডের জন্য শুধু যদি আমি লিকুইডের প্রসারণটা দেখতে চাই তাহলে আমার প্রসারণটা কোন জায়গা থেকে হয়েছে, কতটুকু হয়েছে, কে বলতে পারবা? C minus A. না, বি মাইনাস সি না, বি থেকে সি, এটা তো বি, এই বি থেকে সি এতটুকু আমার হচ্ছে প্রসারণ হয়েছে। এই জিনিসটা কি সবাই বুঝছো? Yes, sir. Yes, sir. ওকে ওকে, তার মানে এই যে বি থেকে সিতে আমার গেল যে প্রসারিত হইল, তখন আমরা সেটাকে বলবো প্রকৃত প্রসারণ। কি বলবো? বি থেকে সি আমরা বলবো হচ্ছে প্রকৃত প্রসারণ। ওকে, এখন যদি আমি পাত্রের যে প্রসারণটা এটা যদি, আচ্ছা পাত্রের প্রসারণ কতটুকু হয়েছে বলো তো, পাত্র কতটুকু প্রসারিত হয়েছে? বাপ, কে বলবা? দেখো তো পাত্র কতটুকু প্রসারিত হয়েছে? So B থেকে A. হ্যাঁ, বি থেকে এ থেকে বি অ্যাকচুয়ালি, হ্যাঁ এ বি, এটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। ওকে, আবার তোমার হচ্ছে, স্যার এটা বলো বলো। স্যার এটা বুঝতে পারিনি। আচ্ছা আমি বলি, পাত্র যদি প্রসারিত না হইতো তাহলে তো লিকুইডটা নেমে না আসতো, না আসতো ওয়ারিশা? নো স্যার। তাহলে পাত্র তাহলে কতটুকু প্রসারিত হয়েছে? এ থেকে বিতে প্রসারিত হয়েছে না? এতটুকু প্রসারিত যদি না হয়, তোমার কাছে মনে হয় যে আসলে ছোট হয়ে গেছে, আসলে ছোট না, এটা হচ্ছে প্রসারিত হয়েছে আর কি। হ্যাঁ, প্রসারিত না হলে তো তোমার লিকুইডের স্তরটা নিচে নেমে আসতো, না আসতো? নো স্যার। ওকে, এখন বুঝছো? জি স্যার বুঝেছি। ওকে, এখন আমাকে আরেকটা জিনিস বলো, যদি আমি, আমার কাছে মনে হয় পাত্রের প্রসারণটা আমি বুঝতে পারতেছি না বা পাত্রের প্রসারণটা আমি কনসিডার করব না, তখন আমার প্রসারণটা কতটুকু হবে? বি থেকে সি। না, বি থেকে সি, বি থেকে সি তো এটা অ্যাকচুয়ালি প্রসারিত হয়েছে। আমি বললাম যে আমি চিন্তা করব যে পাত্র প্রসারিত হয় নাই বা আমি এটা কনসিডার করব না, তখন আমার প্রসারণ কতটুকু হবে এটা জিজ্ঞেস করছে। একটু চিন্তা করো। এই এ থেকে সি। এ থেকে সি, ভেরি থেকে গুড, C। এ থেকে সি, ভেরি গুড। কারণ কি এই এ থেকে বি হয়েছে পাত্রের প্রসার, এই নিচে নেমে আসছে, কারণ কি পাত্রটা প্রসারিত হয়েছে। বাট যদি আমি এটা কনসিডার না করতাম, পাত্রের প্রসারণটা যদি কনসিডার না করতাম, তাহলে আমার প্রসারণটা আমার কাছে মনে হইতো যেহেতু এ পর্যন্ত লিকুইড আছে তাহলে এ থেকে সি পর্যন্ত হয়েছে আর কি। আমার কথা ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা যখন হচ্ছে Yes, sir. পাত্রের প্রসারণ বিবেচনা করব না, তখন যে প্রসারণটা হবে লিকুইডের সেটাকে বলবো আপাত প্রসারণ। কি প্রসারণ বলবো? আপাত প্রসারণ। আপাত প্রসারণ। ওকে, তাহলে ভেরি গুড। এখন আমরা মানে লিখি আর কি যে প্রকৃত প্রসারণ সমান সমান কি লেখা যাবে বলো তো তোমরা? প্রকৃত প্রসারণ সমান লেখা যাবে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, নাকি এটা লেখা যাবে কিনা বলো? জি স্যার। ওকে, এখন আমরা লিখি হচ্ছে বিসি ইকুয়াল এবি প্লাস এসি। ওকে, সবার ক্লিয়ার? জি স্যার। এই জি স্যার দু একজন Yes, শুনতেছি sir. ঘুরে ফিরে, সবাই ক্লিয়ার কিনা বলো? Yes, sir. ওকে, এখন একটা জিনিস বলো, আমি যদি হচ্ছে
আয়তন দিয়ে চিন্তা করতে চাই আর কি। হ্যাঁ, আমি লিখতে চাই যে কতটুকু আয়তন বাড়ছে আর কি। তাহলে আমরা কিভাবে লিখবো বলো তো? আমরা লিখবো হচ্ছে যে আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে আমরা তো এখানে শুধু হাইট কনসিডার করছি, এগুলো বিসি এ বি এসি এগুলো হাইট না? বলো তো, এগুলো তো হাইট জি, নাকি? স্যার। এখন হাইট আমার আছে, আমি যদি হচ্ছে এটা তো একটা ত্রিমাত্রিক একটা জিনিস নাকি এই বিকারটা, হ্যাঁ? তাহলে আমি হাইট থেকে হাইট বলতে কি এখানে তরলের হাইট বোঝাচ্ছি? এখানে তো দুটোই, আমি তো সবই বলছি কোনটা কোনটা হাইট হবে আর কি। মানে পাত্রের ক্ষেত্রেও হাইট নিছি, আবার যদি পাত্রের মানে প্রসারণ বিবেচনা না করি সেই ক্ষেত্রেও হাইট নিছি, প্রকৃত প্রসারণের ক্ষেত্রেও আমরা হাইট নিছি আর কি। সব ক্ষেত্রে হাইট নিয়ে কাজ করছি না এখানে। জি স্যার। তো অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনে তুমি যখন প্র্যাকটিক্যালি দেখবা তখন তো সেটা শুধু হাইট দেখবা না, পুরো আয়তন দেখবা না। মানে এটা তো একটা গোলাকার একটা জিনিস বা এরকম একটা, তুমি কি বিকারগুলো তো দেখছো কেমন হয়, গ্লাসের মতো ধরো যায় আর কি। হ্যাঁ, গ্লাস তো আমি তো শুধু একটা সাইড দেখতেছি এখানে খাতার ভেতরে। আমি এটা গ্লাসে চিন্তা করো, একটা তুমি একটা গ্লাস নিলা বা একটা বোতল নিলা আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তো এখানে খাতার মধ্যে শুধু হাইটটা আঁকাচ্ছি আর কি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি তার ভলিউম পরিবর্তন হয়েছে না, আয়তন পরিবর্তন হয়েছে না? ইয়েস স্যার। তাহলে আমি এখন এই আয়তনটা আমি এই হাইট থেকে এর সাথে আরো কি যুক্ত করলে আমি আয়তনটা পাবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ভেরি গুড। এখন কি ক্ষেত্রফল নিব আর কি? ক্ষেত্রফল নিব হচ্ছে যে, বলো তো কে বলবা? সোহা, ওয়ারিশা, কোন ক্ষেত্রফল নিয়ে কাজ করবে এখানে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভেরি গুড। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পর্কে আমি আগেও বলছি, যে তোমরা এটা কি মনে আছে নাকি আমি আরেকবার বলবো? স্যার আরেকবার বলেন। ওকে, এখন কথা হচ্ছে তুমি যখন কোনো কিছুকে প্রস্থ বরাবর কেটে দিবে আর কি, হ্যাঁ, তখন তার ক্ষেত্রফলকে বলবো আমরা কি? প্রস্থচ্ছেদ। আহ, প্রস্থচ্ছেদ। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, যে তুমি যখন একটা বোতল বা কিংবা গ্লাসকে প্রস্থ বরাবর কেটে দিবা তখন যে অংশটা থাকবে এটা দেখতে কেমন হবে? বৃত্তাকার। বৃত্তাকার, ভেরি গুড। এটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমি যখন এখানে মানে এখানে দেখো তো এই পাত্রের মধ্যে আছে, তাহলে এই প্রত্যেকটাকে যদি আমি মানে এই বিসি, তারপরে হচ্ছে এ বি, তারপরে এসি, এই তিনটাকে যদি আমি এই পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা গুণ দিয়ে ফেলি তখন আমি কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তখন তাহলে আমার কি হবে? এখন আমি লিখবো হচ্ছে ভি। এখন তিনটা ভি আছে, তো অ্যাকচুয়াল ভি কিভাবে আমরা বুঝবো আর কি? ভিএল দিব। ভিএল মানে হচ্ছে রিয়েল, মানে মানে অ্যাকচুয়াল যে প্রসারণটা সেটা। তাহলে আমি লিখি আগে ভিএল সমান কত হবে? ভি এ প্লাস ধরো যে ভি বি আর কি, এটা। তাহলে কোনটা দ্বারা কি বুঝাচ্ছি? ভিএল দ্বারা বুঝাচ্ছি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ নাকি, মানে কতটুকু আয়তন বাড়ছে আর কি, এটা বলবো যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ নাকি, তরলের প্রকৃত আয়তন প্রসারণ। ওকে, আর ভিটা কি বলবো? আপাত নাকি, তরলের আয়তনের আপাত প্রসারণ নাকি? আমার কথা বুঝতেছো? আপাত প্রসারণ। ওকে, আর ভিবিটা কি লিখবো? পাত্রের যে আয়তনের হচ্ছে প্রসারণ আর কি। হ্যাঁ, পাত্রের এত দেরি করে জয়েনিং দিলে তো সমস্যা। ওকে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার সবার? আমার লিকুইডের প্রসারণটা কি কেমন হবে? স্যার এখনো ক্লিয়ারলি বুঝতে পারিনি। কোনটা কোন জায়গাটা বুঝো নাই বলো, কোন জায়গাটা বুঝো নাই বলো? স্যার এই যে তরলের প্রকৃত আয়তনের প্রসারণ আর আপাত আয়তনের প্রসারণ বলতে কি বোঝাচ্ছে? তুমি কি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলা? না স্যার, আমি শুনিনি ভালো করে।
ও আচ্ছা, না এটা তুমি বুঝছো যে আপাত প্রসারণ কোনটা হবে? নো স্যার। ও আচ্ছা, এই জন্যই সমস্যা হয়েছে। এখন তুমি আমাকে এই যে এই চিত্রে আসো, দেখো যে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই পর্যন্ত তো বুঝছো যে তোমার হচ্ছে প্রথমে হিট দিলে সেটা হচ্ছে পাত্র প্রসারিত হবে, সো পাত্রের একটু ভলিউমটা বাড়বে, সো লিকুইডের যে স্তরটা সেটা নিচে নেমে আসবে। এই পর্যন্ত তো বুঝছো নাকি? বিতে নেমে আসবে। জি স্যার। তারপরে এটা তো বুঝছো যে তুমি যখন ফার্দার যখন আরো হিট দিবা তখন বি থেকে সিতে যাবে, এটা তো বুঝছো। জি স্যার। আচ্ছা, যেটা তুমি বুঝো নাই সেটা হচ্ছে যে আমি অনেক সময় তোমরা হচ্ছে পাত্রের প্রসারণ যখন আমি কনসিডার করব না যে এ থেকে বিতে নামছে, এটা আমি বিবেচনায় নিব না, তখন যে প্রসারণটা হবে সেটাকে বলি আমরা আপাত প্রসারণ। বুঝছো? তাহলে পাত্রের যদি আমি হচ্ছে প্রসারণটা বিবেচনায় না নেই তাহলে আমার কাছে কি মনে হবে, লিকুইডটা এ থেকে সিতে আসছে না, তখন তার এই বি পর্যন্ত আমি কনসিডার করব না, করব? জি স্যার। এখন এটাকে বলতেছি আমি আপাত প্রসারণ। এখন ক্লিয়ার? জি স্যার, এখন বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে এগুলো তো জাস্ট তুমি একটা করে ক্ষেত্রফল গুণ দিয়ে তুমি জাস্ট ভলিউমটা বের করে ফেললা, এটা তো জাস্ট ক্যালকুলেশন। হ্যাঁ বলো। ওইখানে যে পাত্রের আয়তনের প্রসারণ লেখা আছে, ওখানে স্যার বি এর নিচে যে বি আছে ওটা তো ক্যাপিটাল লেটারে, আমরা কি ক্যাপিটাল লিখবো নাকি স্মল লেটারে লিখবো স্যার? এটা হচ্ছে তোমার ইচ্ছা আর কি, এইগুলো তো নোটেশন। হ্যাঁ, তুমি ধরো যেটাও দিতে পারতা যে মনে করো V1 ইকুয়াল V2 প্লাস V3। হ্যাঁ, এভাবে লিখলে হবে কি, তোমাকে পাশে বলে দিতে হবে V1 V2 V3 কোনটা, পাশে তুমি বলে দিবা না ম্যাথ করার সময়। এটা তো তোমার চয়েস। আমার কথা জি, বুঝছো? স্যার। এখানে কেন এ বি সি ডি জি। দিচ্ছে হচ্ছে আমি বলি এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যাপারেন্ট মানে বলি হচ্ছে আমরা আপাত আর কি। ভি এল দ্বারা বুঝাইছে হয়তো বা লিকুইড, বি দ্বারা ওরা কি বুঝাইছে বইতে, আমি বই নোটেশনটা ইউজ করছি আর কি। হ্যাঁ, যেন তোমরা পড়তে যে সমস্যা না হয়। তুমি এভাবে যেতে পারতা ভি ইকুয়াল হচ্ছে ভি প্রাইম প্লাস ভি ডাবল প্রাইম। ওকে, বাট তোমাকে আমার তো বুঝতে হবে তুমি কি লিখছো, বুঝতে হবে না কোনটা লিখছো। জি স্যার। তাহলে আমি কিভাবে বুঝবো? তোমাকে তো পাশে লিখে দিতে হবে ভি ইকুয়াল কি, ভি প্রাইম ইকুয়াল কত, ভি ডাবল প্রাইম ইকুয়াল কত, এটা আমাকে পাশে লিখে দিতে হবে না? নাহলে তো আমি বুঝবো না তুমি কোনটা দ্বারা কোনটা বোঝাচ্ছ। ওকে, যেটাই লিখো এটাও যদি লিখো আর কি, তোমাকে পাশে বলে দিতে হবে কোনটা কি। ক্লিয়ার? ইয়েস স্যার। তো ফিজিক্সে তোমার এরকম নোটেশন নিয়ে কোনো ঝামেলা নেই। তোমার ধরো যে কনভেনশন যে ফর্মুলাগুলো এগুলো তুমি হচ্ছে তোমার মতো করে হচ্ছে লিখতে পারবা, বাট বইয়ের বাইরে যায় না আর কি। বাট লিখে দিলে পাশে বলে দিতে হবে যে কোনটা দ্বারা তুমি কি বুঝাচ্ছ, তাই না? আমরা সবসময় একটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি থাকে যে কোনটা, যেমন ধরো যে আমরা যখন ভর ইউজ করি তখন আমরা ভরের ক্ষেত্রে এম ইউজ করি। কেন এম ইউজ করি? এম এর হচ্ছে এম ম্যাস আমরা বুঝাই আর কি। দু একটা এক্সেপশনাল কেস তোমার ছাড়া আর কি, প্রত্যেক ক্ষেত্রে এই তোমার ইংলিশের যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডের তোমার ক্যাপিটাল লেটারটা মানে মানে তোমার সামনের প্রথম লেটারটা আমার বসে আর কি। এটা দ্বারা আমরা যেমন ভলিউমকে প্রকাশ করি ভি দিয়ে। ওকে, আবার দেখো এক্সেপশনাল কেস কি, ঘনত্বকে আমরা মানে ডেনসিটি ডি দ্বারা প্রকাশ না করে কি দ্বারা প্রকাশ করি, রো দিয়ে প্রকাশ করি, তাই না? আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, সব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ফর্মুলা যে সাইনগুলো ইউজ করা হয় সেগুলো হয় হচ্ছে ইংলিশের ক্যাপিটাল লেটার আর কি। হ্যাঁ, এটা তোমরা দেখেও আসছো পড়ার সময়। যেমন ভেলোসিটি আমরা ভি দ্বারা লিখি আর কি। ওকে, বাট তুমি অন্য কিছু ইউজ করতে চাইলে তুমি পাশে বলে দিবা তুমি কোনটা দ্বারা কি বুঝাচ্ছ। বাট যদিও হচ্ছে আমি নাম্বার কাটবো না, কিন্তু পরীক্ষার হলে কে কোথায় কার কোথায় সিট পড়বে, কে খাতা দেখবে, সো অন্য টিচাররা কী মনে করবে। সো স্কুলে মানে সমস্যা হওয়ার কথা না, মানে বাট এখন থেকে প্র্যাকটিস করবো বইয়ের মতো করতে ইউজ করতে। হ্যাঁ, তাহলে তোমার পরবর্তীতে তুমি ট্রাবল মানে ফিল করবে না আর কি। হ্যাঁ, ওকে ওকে স্যার। ওকে, ভেরি গুড। এখন আমরা হচ্ছে লিকুইডের যে প্রসারণটা এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। কিসে যাব? হ্যাঁ, বায়বীয় পদার্থ বা গ্যাসের হচ্ছে। এখন একটা জিনিস আমাকে বলো, গ্যাসেরও সিমিলার প্রপার্টি তোমার হচ্ছে এর মতো। এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। ওকে, এখন আমাকে বলো গ্যাসও তো তোমার সিমিলারলি তোমার হচ্ছে যে পাত্রে রাখবা সে পাত্রের তোমার হচ্ছে সম্পূর্ণ অংশ দূরে থাকবে নাকি? সম্পূর্ণ অংশ দূরে থাকবে না? জি স্যার। লিকুইড কিন্তু সম্পূর্ণ অংশ দূরে থাকবে না, বাট লিকুইডটা যেটা হয়, লিকুইডটা ওই পাত্রের তোমার আকার ধারণ করে। পার্থক্যটা কিন্তু দুই জায়গায়।
তুমি হচ্ছে লিকুইডটা যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু সম্পূর্ণ অংশ জুড়ে থাকতেও পারে নাও পারে, তাই না? এটা ডিপেন্ড যে কতটুকু তুমি লিকুইড রাখছো। বাট যখন গ্যাস তুমি নিবা সেই ক্ষেত্রে কী হবে, গ্যাসকে যখন একটা পাত্রের মধ্যে রাখবা তখন কি হবে, এটা তোমার ওই গ্যাসের যে পাত্রে রাখা, এখন ছোট পাত্রে রাখলে সে ছোট জায়গায় থাকবে বাট সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে, আবার বড় পাত্রে রাখলে সে কি হবে, ওই বড় পাত্রেরই সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে। আমার কথা বুঝছো? Yes, sir. ওকে ওকে। এখন গ্যাসের ক্ষেত্রে একটা জিনিস হবে, দেখো যে গ্যাসকে কিন্তু তুমি দুইভাবে সংকুচিত করতে পারো। হ্যাঁ, কিভাবে? তুমি একটা হিট দিয়ে আর কি, বা প্রসারিত করতে পারো একটা হিট দিয়ে। আরেকটা কিভাবে কেউ চিন্তা করে বলতে পারবা? মানে আমি বলছি গ্যাসের তোমার প্রসারণটা দুইভাবে হবে আর কি, বা গ্যাসের সংকোচনটা দুইভাবে হবে। সেটা একটা হইতে পারে তোমার হিট দিয়ে, মানে তুমি তাপ যখন বাড়াবা বা তাপ যখন কমাবা। আরেকটা কি ওয়ে হইতে পারে আর কি, চাপ। চাপ। ভেরি গুড। কে বলছো চাপ? Sir. সোয়া বলছে, আরেকজন বলছে আর কি, ওর নামটা আমি জানি না। পারি রিয়া। আচ্ছা ফারিয়া, ও ক্লাসে মানে আজকে প্রথম রেসপন্স করলো মনে হয়। ওকে আচ্ছা, আমি একটু অন্যদের জিজ্ঞেস করি তো র্যান্ডম, এই ঘুরে ফিরে কয়েকজনই তোমার হচ্ছে অ্যান্সার দিতেছে, দেখি অন্যদের কি অবস্থা। আচ্ছা হুমায়রা 03, তুমি বুঝতেছো? আচ্ছা হুমায়রা, Sir, মাইক নষ্ট এই জন্য কথা বলতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আই হ্যাভ বুঝতেছি। তারপরে আর কাকে জিজ্ঞেস করো? আচ্ছা মৌমিতা রোল 56, তুমি বুঝতেছো? আচ্ছা ও কথা বলতেছে। আচ্ছা অর্নিশা জাহান, তোমার রোল কত? জি স্যার। তোমার রোল নাম্বার কত? স্যার রোল নাম্বার 48। ওই 45 তুমি পাশে লিখো নাই কেন? তুমি কি বুঝতে পারতেছো? স্যার 48 স্যার আমি ওটা লিখে জি ফেলো, স্যার 48। ওটা আচ্ছা, ঠিক আছে, ওটা লিখে লিখছি। ফেলো পাশে, হ্যাঁ? না হলে আমি বুঝতে পারতেছি না, আমি বুঝবো না আমাদের ক্লাসে স্টুডেন্ট কেন। ওকে তারপরে আর কে এখানে জিজ্ঞেস করা যায়? আচ্ছা মুসরাত জাহান, তোমার রোল কত? মুসরাত জাহানের মাইকই বন্ধ, তুমি পাশে রোল লিখে ফেলো আর কি। তারপর আর কাকে জিজ্ঞেস করি যে সেটা হচ্ছে যে আচ্ছা নাদিয়া নূর 16, তুমি কি বুঝছো যে আমি কি বলছি এতক্ষণ পর্যন্ত? আচ্ছা নাদিয়া নূর জিজ্ঞেস কথা বলতেছে। আচ্ছা অন্য একজনে জিজ্ঞেস করি। আচ্ছা ইসরাত জাহান শিফা, তুমি বুঝতে পারতেছো আমি কি পড়াইতেছি? ও মা, অন্যরা কি সবাই কি এখানে জয়েন করে ঘুমাই গেছে নাকি? এই তোমরা কি সবাই ঘুমাইতেছো? স্যার আসছি বলেন। বলছি যে তুমি কি আমি যে পড়াইছি ওটা বুঝতেছো যেটা পড়াইতেছি? স্যার আমার নেট বের হইতেছিল মাত্র আসছি। ও আচ্ছা আমি তো মাত্র মাত্রই আসছো, আসলাম। আচ্ছা ঠিক আছে মাত্র আসছে। আচ্ছা শুরু থেকে কে ছিল এরকম একটা? আচ্ছা আর কে আছে এখানে দেখি তো। আচ্ছা আচ্ছা সাবরিন ইসমাত, তোমার রোল 39 আর কি। তোমার হচ্ছে তুমি কি বুঝছো যে কি পড়াইছি? আচ্ছা ও রেসপন্স করতেছে না। তারপরে হচ্ছে স্যার আমি মাত্র আসছি, আমার কেউ দেখে নেই। আচ্ছা তুমি মাত্র আসছো, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা তাসপিয়া আফরোজ 07, তুমিও কি মাত্র আসছো? আচ্ছা তার কথা আমি শুনি না, তোমার কথা শুনি না আমি। আচ্ছা ওকে ওকে। তারপরে হচ্ছে ওকে আর কাকে জিজ্ঞেস করি আর কি। আচ্ছা ফাতেমা আক্তার 52, দেখি জি স্যার। তুমি কি বুঝছো যে কি পড়াইছি? জি স্যার বুঝেছি। ওকে ভেরি গুড, ওকে ফাইন। তার ওকে ফাইন, তাহলে তোমরা সবাই রেসপন্স করে, হ্যাঁ? তোমরা আবার মনে করো না স্যার আমাদের কোনো কেয়ার করতেছে না, তোমরা কেউ তো রেসপন্স করো না ক্লাসে আর কি। না বুঝলে আমাকে বলবা। এখন তোমরা যদি কোশ্চেন না করো আমি তো আর বুঝবো না তুমি বুঝছো কি বুঝো নাই, ওকে? আর বুঝলেও রেসপন্স করো আর কি, হ্যাঁ?
ওকে ওকে ঠিক আছে ফাইন, তাহলে আমরা চলে যাই গ্যাসের প্রসারণে। সো হচ্ছে গ্যাসের প্রসারণ দুইভাবে হইতে পারে বা গ্যাসের সংকোচন দুইভাবে হইতে পারে। কেন সংকোচন বলতেছি আমি তোমাকে বলতেছি আর কি, সেটা হচ্ছে যে সবারই প্রসারণ সংকোচন আছে আর কি। এটা গ্যাসের ক্ষেত্রে হইতে পারে, লিকুইডের হইতে পারে, বা তোমার হচ্ছে গ্যাস তো হবেই। ওকে, তো এটা একটা ওয়ে হইতে পারে, তাপ তুমি কমাবা বা বাড়াবা, অথবা তুমি হচ্ছে চাপ কমাবা বা বাড়াবা আর কি। যেমন জিনিসটা দেখো যে একটা পাত্র নিলাম, পাত্রের তোমার 3 দিকে তোমার বন্ধ, হ্যাঁ 3টা দিকে আমি সিল করে রাখছি। আমি এখানে একটা তোমার রাখছি হচ্ছে তোমার সিলিন্ডার, কি রাখছি, সরি সিলিন্ডার না, এটাকে বলে হচ্ছে পিস্টন, মানে আমি ভুল বলছি আর কি। হ্যাঁ, এই অংশটা তোমার মুভ করতে পারে উপর নিচে, কি করতে পারে, মুভ করতে পারে। হ্যাঁ, এখন ধরো যে তুমি একটা এর মধ্যে তুমি কি রাখছো, লিকুইড রাখছো, সরি গ্যাস রাখছো আর কি। হ্যাঁ, এখন তুমি যদি যদি এটাকে তোমার হচ্ছে একটু তুমি প্রেসার দিয়ে তুমি সে এর উপরে একটা ভর চাপাইলা, কি চাপাইলা, একটা তুমি একটা ওজন মানে 1 কেজির একটা ওজন চাপাইলা। যেহেতু বলছি এই অংশটা মুভ করতে পারে, পাত্রের এই উপরের অংশটা মুভ করতে পারে। সো তুমি যদি 1 কেজি বা হচ্ছে আধা কেজির একটা তুমি হচ্ছে ভর চাপাও, যেমন ধর যে এরকম আর কি, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, নিচে নেমে আসবে না? তাহলে কি হবে, সেটা সংকুচিত হয়ে গেল নাকি? তাহলে আমি কি করলাম, চাপ বাড়াই আমি তরলকে কি করে ফেলতে পারলাম, সংকুচিত করে ফেলতে পারলাম। ক্লিয়ার? ওকে, আবার তুমি যদি হচ্ছে এই চাপটাকে রিলিজ করে দাও, মানে উঠাই ফেলো, তখন সে কি আগের জায়গায় ফিরে যাবে। হ্যাঁ, আবার তুমি ধরো যে এটাকে তুমি এখানে একটা লাগানো থাকে, তুমি এটাকে হচ্ছে এরকম একটা কি বলে হাতল লাগানো থাকে, হাতল দিয়ে টেনেও তুমি কি করতে পারো, উপরে উঠাইতে পারো, যেহেতু এটা মুভ করতে পারে। সো আরও যদি তুমি উপরে উঠাও তাহলে সেটা কি হবে, তার ভলিউমটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, ওকে, আমার কথা বুঝছো? ওকে, তাহলে যেটা হবে আর কি, যে আমি পাত্রের যখন আমি গ্যাসের প্রসারণ বিবেচনা করব, তখন আমার মাথায় থাকতে হবে আমাকে দুইটা এখানে ব্যাপার এখানে কাজ করতেছে আর কি, একটা চাপ আর একটা কি আমার তাপ, নাকি? নাম্বার 1 হচ্ছে চাপ, নাম্বার 2 হচ্ছে আমার কি তাপ, তাই না? ওকে, এটা বুঝছো, চাপ এবং তাপ যে দুটাই কাজে লাগবে আমার। হ্যাঁ, ওকে, তো এখন শুধু আমি দেখতে চাই শুধু তাপের পরিবর্তন করলে, মানে তাপের ফ্যাক্টর। আচ্ছা, চাপকে পি দ্বারা লিখি, ওকে, আর তাপকে আমি হচ্ছে বা টি দ্বারা লিখতেছি আপাতত, যদিও টি দ্বারা তাপমাত্রা। ওকে, সো আমি টি দ্বারাই বুঝাইলাম এখানে আর কি। হ্যাঁ, তো এখন তুমি যদি দেখতে চাও, তুমি যদি চিন্তা করো যে আমি দেখতে চাই শুধু টির সাথে সম্পর্ক কি, কার সাথে সম্পর্ক কি, টি, তাহলে চাপকে কি আমার কি স্থির রাখতে হবে না? ওকে, তাহলে আমি যদি আবার তুমি যদি হচ্ছে শুধু তুমি চাপের সাথে সম্পর্ক দেখতে চাও, তখন আমাকে কি করতে হবে, তাপ স্থির রাখতে হবে। এখন দুটাই যদি আমি পরিবর্তন করি, তখন আমাকে যে হচ্ছে মানে সেই ক্ষেত্রে তো আমার সংকোচন প্রসারণের একটা ভলিউম মানে তোমার ফর্মুলা থাকবে নাকি? এখন আমার চাপও পরিবর্তন হচ্ছে, তা তোমার ওই তাপমাত্রাও পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হবে হচ্ছে পিভি ইকুয়াল হচ্ছে এন আর টি। এটা কোন ক্ষেত্রে, চাপ এবং তাপ দুটাই এখানে পরিবর্তন হচ্ছে, এই যে ভলিউমটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে আর কি আর এন কি, এটা একটু ব্যাখ্যা করি। আর কি তোমরা এটা জানো, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আর কে বলা হয় হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, নাকি মনে পড়ে নাকি? কেমিস্ট্রিতে তোমরা পড়ার কথা। আচ্ছা, ওকে বলি, আর হচ্ছে একটা ধ্রুবক। ওকে ফাইন, এত আমি পেঁচাবো না, আরটা হচ্ছে ধ্রুবক একটা। ওকে, এবং সব গ্যাসের ক্ষেত্রে এটা সেম। তো আর এর একটা ফিক্সড ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 8.314, একক হবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এখন 1 মোল কাকে বলে এটা তো তোমরা জানো, এটাও আসতেছি আমি। এনটাকে বলি হচ্ছে আমরা মোল সংখ্যা, কি বলি, এনটাকে কি বলি আমরা, বলো, মোল সংখ্যা। এখন মোল সংখ্যা কি এটা তো নিশ্চয় জানো, মানে আমি কেমিস্ট্রিতে একটু গেছি আর কি, একটু মোল সংখ্যা কাকে বলে। আচ্ছা, কে বলবা মোল সংখ্যা কাকে বলে? আচ্ছা, আরেকটু কোশ্চেনটা ইজি করে দেই,
যেমন হচ্ছে আমি বললাম যে অক্সিজেনের ক্ষেত্রে তোমাকে আমি দিলাম হচ্ছে 4 গ্রাম অক্সিজেন অণু দিলাম, কি দিলাম, 4 গ্রাম অক্সিজেন অণু দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলো এখানে কত মোল অক্সিজেন অণু আছে, কে বলবা? 4 না, এই ওয়াডিসা বলো তো কী হবে এটা? এই জিনিসটা না পারলে একটু সমস্যা আর কি। ওকে, আচ্ছা তুলনা কি অবস্থা বলো তো, এটা 4 গ্রাম অক্সিজেন অণু মানে মানে কত মানে মল অণু, অক্সিজেন অণু? হ্যালো হ্যাঁ, তুলনা শুনতেছো? স্যার, আমার মাইক্রোফোনটা আর কাজ করছিল না। ওকে ফাইন, আমি বলছি যে 4 গ্রাম অক্সিজেন বলতে অণু বলতে আমি কত মোল অক্সিজেন অণু বুঝতে পারবো আর কি। স্যার 1 মোল সমান সমান 16 গ্রাম, তাহলে 4 মোল হবে হচ্ছে 1 মোল সমান 16 গ্রাম, একটু চিন্তা করে বলো আর কি। হ্যাঁ, আচ্ছা দেখি তো এই, আচ্ছা ওকে ফাইন, এটা তো আসলে পড়ার কথা। ওকে, আচ্ছা ফারিয়া ইসলাম, তুমি জানছো, তুমি এটা পারবা? স্যার আমি বলবো। হ্যাঁ, ওয়ারিসা বলো। স্যার এখানে মেবি হবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 4। না না, তুমি তো এটা অ্যাভোগাড্রো নাম্বার তা বলে ফেলছো আর কি। হ্যাঁ, আমি তো অণুর সংখ্যা চাইনি, আমি মোলে কম চাইছি। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, আমি বলি এই জিনিসটা ক্লিয়ার করি, এটা আমার পরেও লাগবে আর কি, টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি কুইকলি রিভিউ দেই যে আমার, আচ্ছা এখানে তুলনা যে ভুলটা করছি, তুলনা ভুলটা বলি, আমি কিন্তু অক্সিজেন অণু বলছি তুলনা। হ্যাঁ, অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম। হ্যাঁ, আর তুমি পরমাণু বললে সেটা 16 গ্রাম। ওকে, তো এখন খুবই সিম্পল হিসাব, মানে তোমার যদি হচ্ছে 32 গ্রাম তোমার অক্সিজেন অণু থাকতো, তুমি কত বলতা? 1 মোল নাকি 1 মোল বলতা না? ওকে, কিন্তু আমি চাইছি 4 গ্রাম। তুমি এখন সিম্পল ঐকিক নিয়মে কাজ করো, কিভাবে কাজ করবা? তুমি চাও হচ্ছে 4 গ্রামকে মোলে কনভার্ট করতে, তাহলে কি লিখবা? 32 গ্রাম মানে কি আমার 1 মোল নাকি 1 মোল না? জি স্যার। তাহলে তুমি এখন কি বের করবে? 1 গ্রামের জন্য বের করবে, 1 গ্রামের সমান কত? 1/32 নাকি? জি স্যার। তাহলে 4 গ্রাম সমান কত হবে? 4/32, এত মোল নাকি? এই তোমরা এটা ফর্মুলা দ্বারা কিভাবে পড়ছো বলি, তোমরা পড়ছো হচ্ছে W/M, এটা পড়ছো আর কি মোল সংখ্যা। ওকে, এটা পড়ছো তো নাকি? জাস্ট এটা তুমি যদি মনে রাখতে না পারো, তুমি জাস্ট এই যে ঐকিক নিয়মে কাজ করে ফেলবে আর কি, মানে তোমরা জানা জিনিস তোমাদের আর কি। ওকে, আমি কি বুঝাতে পারছি যে তোমার তার মানে এটা কত হবে? 1/8 মোল নাকি? 4 গ্রাম অক্সিজেন অণু মানে হচ্ছে 1/8 মোল অক্সিজেন অণু, নট পরমাণু আর কি। এই মানে কি বলে পার্থক্যটা বুঝতে হবে, অণু না পরমাণু নিয়ে কথা বলতেছি আর কি। ক্লিয়ার? এই সবাই জিনিসটা বুঝছো? মোল সংখ্যা কেমনে বের করি? ওকে ওকে ফাইন, এখন তোমরা যদি হচ্ছে মানে এটা মানে করতে চাও যে তুমি ওই যে ওয়ারিশে যেটা বলে এটাও ক্লিয়ার করি একটু, যে তোমাকে যদি বলে যে মানে কতটুকু মানে 1/8 মোল বা 4 গ্রাম অক্সিজেনে কতটুকু হচ্ছে, কতগুলো আর কি, তুমি কাউন্ট যদি করো কতগুলো অক্সিজেন অণু আছে, তাহলে তুমি কীভাবে বের করবা? আমরা কি জানি 1 মোলে কতগুলো থাকে আর কি, বলো তো 1 মোলে কতগুলো অণু থাকে? 23 নাকি? তাহলে তোমার 1/8 মোলে কতটুকু থাকবে? এটা গুণ হবে নাকি? 1/8 ইন্টু কত, মানে এই 6.02 ইন্টু 10⁻23। ওকে, ওয়ারিশা তুমি এটা বলতে চাচ্ছিলে নাকি? জি স্যার। ওকে, এখন ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা কোন জায়গায়? জি স্যার, ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা ফিজিক্সে ব্যাক করি যে আমরা আচ্ছা শেষ হয়ে যাবে যে কোনো সময়, শেষ হলে নেক্সট ক্লাসে আলোচনা করব যে পিভি সমান এনআরটি এটা হচ্ছে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে তোমার এটাকে বলি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ। কি বলি?